This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা 11টা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে, দেখুন প্রথমে আমরা আপনাদের দেখিয়েছিলাম ট্রেনে করে পাচারের চেষ্টা, আর ট্রেনের পর এবারে বাস, সেই বাসে করে নারী পাচারের চেষ্টা। উদ্ধার করা হয়েছে 34 জন তরুণীকে। কাজে টোপ দিয়ে আলিপুরদুয়ারে 34 জন মহিলাকে তামিলনাড়ুতে পাচারের ছক বানচাল। বাস থেকে 34 জন তরুণীকে উদ্ধার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার 3। গত 21শে জুলাই ট্রেনে করে 56 জন তরুণীকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই সময় এনজেপি স্টেশন থেকে তাদের উদ্ধার করে রেল পুলিশ। দিন কয়েক আগে 56 জন যুবতীকে পাচারের চেষ্টার পর আবারও মেয়ে পাচারের ঘটনা সামনে এলো। এবার 34 জন মেয়েকে তামিলনাড়ু নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের আটকে দেয় প্রধাননগর থানার পুলিশ। এই সেই বাস, এই বাসে করেই মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তামিলনাড়ুর উদ্দেশ্যে, এবং একই কায়দায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। শুধুমাত্র কাজ দেওয়ার নাম করে আস্ত বাসটিকে নিয়ে আসা হয়েছে প্রধাননগর থানায়। বাসের ভেতরে এখনও যুবতীরা আছে, এবং এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে প্রধাননগর থানা পুলিশ। এই যুবতীরা প্রত্যেকেই আলিপুরদুয়ারের বাসিন্দা। ফলে আবারও সামনে উঠে এলো শুধুমাত্র ওই 54 বা 56 জনকে ট্রেনে করে পাচারের ঘটনা নয়, বাস্তবে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া এলাকা থেকে পাচার অব্যাহত, এবং সেই কারণেই আবারও আজকে এভাবে বাসে করে পাচারের ঘটনা ঘটছিল। তবে এক্ষেত্রে এই 3 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি এই যুবতীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে কোনো কাগজপত্র দেওয়া হয়েছিল কিনা। তবে ট্রেনের বদলে এবার বাসে করেই পাচার করা হচ্ছিল। এতগুলো মেয়েকে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ করতেই একাধিক অসঙ্গতি ধরা পড়ে, আর তারপরেই এই গোটা বাস সমেত যুবতীদের প্রধাননগর থানায় নিয়ে আসে পুলিশ। প্রসেনজিৎ চৌধুরী, টিভি9 বাংলা, শিলিগুড়ি। ভাইয়ের হাতে ভাই খুন, নিউ টাউনের হাতিয়ারায় পশ্চিমপাড়া এলাকায় চাঞ্চল্য। রবিবার শেখ নফিজ আহমেদের নামে গালিগালাজ করতে থাকে খুড়তুতো ভাই সফিকুল নূর ইসলাম। বাড়ির সামনে গালিগালাজ করতে নিষেধ করে নফিজ। হঠাৎই তার উপর ছুরি নিয়ে হামলা চালায় সফিকুল। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জমি নিয়ে বিবাদের জেরেই খুন, দাবি স্থানীয়দের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে ইকোপার্ক থানার পুলিশ। বাড়ি থেকে কেউ কিছু ভয়তে বলতে চায় না, ওরকম হেসো নিয়ে ঘোরে সব সময় মারবে বলে। ভালো আমাকে কম মেরেছে, ওইদিকে গাটা ছুটে যায়। টাইম কল আছে, আমাদের তো শাওয়ারটাও নেই, তাই পানি থাকে না, গাটা ধুতে যায়। ও বলেছে কেন মারলো, হয়তো এরকম, আমি তো ছিলাম না। আমি তো জানি ওর কাছে সবসময় চুরি টুরি থাকে, গেলেই ঝামেলা বাঁধবে। আর আমি জোরে ছুটেছি, অনেক জোরে খালি পায়ে ছুটেছি যাতে আমি গিয়ে আটকাবো। গিয়ে দেখি আমার দেওরের পেটে ছুরি মেরে দিয়েছে, পেটে মারলো ওই রাস্তার গেটের ওখানে। শেষ শেখ শফিউল নূর আলম ওকে বাবু বাবু করে ডাকে, তখন অলরেডি মারা হয়ে গেছে। সম্পত্তি নিয়ে সে তো আছে, ওই ছেলেটা এমনি উগ্র টাইপের আছে, সবসময় যাকে তাকে ছুরি দেখায় মারে। ওর মাকেও অনেকবার মেরেছে, ওর বাচ্চুকে ঝেঁকায় মারা হয়েছে, ওর বাবাকেও মেরেছিল এর আগে, ঠ্যাং ভেঙে দিয়েছিল, ওর ভাবিকেও মেরেছে। আজকে তো বাবিকেও শুনলাম নাকি হেঁচো দিয়ে কোপ মেরে ওনার হাতে ইনজুর্ড আছে। ওনার ভাই আমাকে ফোন করেছিল যে এরকম হসপিটালে বেড পাচ্ছিল না, আমরা সেটা আবার দেখছিলাম। দেখার পর এসে পাড়ায় শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমাদের পাড়ায় কোনোদিন হয়নি। সেই ঘটনা আমরা দেখছি, কিন্তু এই ছেলেটা দীর্ঘদিন এরকম ঝামেলা ঝঞ্ঝাট, এদের জমি জায়গা নিয়ে একটা বিবাদ ছিল হয়তো। নিখোঁজ শিশুর ঘটনা বদলে গেল হারহিম হত্যায়। সন্তানের খুনি বাবা, নিজের ঔষধজাত নয়, সন্দেহের বশে একটি মেয়েকে খুন করলো বাবা, সঙ্গ দিল মাও। বাঁকুড়ায় গ্রেফতার দম্পতি, শিশুর বাবাকে পুলিশ হেফাজতে নিয়েছে, মাকে পাঠানো হয়েছে জেল হেফাজতে। দেখুন। বাঁকুড়ার বগা গ্রামে শিশু নিখোঁজে শোরগোল ছড়িয়ে পড়েছিল বুধবার। একরত্তি মেয়েটি চুরি হয়ে গিয়েছে বলে গল্প ফাঁদেন দম্পতি। 3 দিন পর ঘটনার চাঞ্চল্যকর মোড়। পুলিশি জেরায় সন্তানকে খুনের কথা স্বীকার বাঁকুড়ার দম্পতির। ঘুমন্ত অবস্থায় একরত্তি মেয়েকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা। কিন্তু কেন এই পরিণতি? ফুটফুটে 1.5 বছরের শিশুটির যেটা মনে করছেন যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যে দাম্পত্য কলহ, সেই দাম্পত্য কলহের জেরেই এই শিশুকে খুন করা হয়েছে। একরত্তি কন্যা সন্তানকে খুন করে বাড়ির সামনের ঝোপে ফেলে দিয়েছিল বাবা। মৃতদেহ শেয়ালে খেয়ে ফেলে।
শনিবার পড়ে থাকা হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। দম্পতির আচরণে সন্দেহ হয় তদন্তকারীদের। লাগাতার জেরায় ভেঙে পড়ে শিশুর বাবা। কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল তো এটা আমি আজকে বলতে পারবো না, কিন্তু বাট দেন মেবি 7 ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো তাদের মনে। প্রিলিমিনারি কিছু পান নিয়ে প্রিলিমিনারি কিছু না, অনেকগুলো তথ্যগুলো বেরোচ্ছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম আওয়ার সাইড। পুলিশি জেরায় বাবা প্রশান্ত বাউরির দাবি, স্ত্রী মুন্নি বাউরির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহ ছিল স্বামী। দাম্পত্য কলহে স্ত্রীর সঙ্গে 4 বছর ধরে শারীরিক সম্পর্ক ছিল না প্রশান্তর। তার মধ্যে 2.5 বছর আগে মুন্নির গর্ভে সন্তান এলে সন্দেহ আরও বাড়ে। সন্তান জন্মের পর থেকেই তাকে মেরে ফেলার পরিকল্পনা ফাঁদতে থাকে প্রশান্ত। ঘুমন্ত অবস্থায় ছোট্ট মেয়েকে মদ্যপ অবস্থায় খুন করে বাবা। তদন্তে উঠে এসেছে প্রশান্ত মেয়েকে খুন করার সময় স্ত্রী মুন্নি জেগেও গিয়েছিলেন, কিন্তু তিনি কেন বাধা দেননি তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। বাউরি কেন তার স্বামী প্রশান্ত বাউরিকে সঙ্গ দিল এ কাজে, সেই প্রশ্নটাও কিন্তু ঘোরাফেরা করছে। রহস্য সম্পর্কে আরও বিশদে জানতে জিজ্ঞাসাবাদ করা হবে অন্তত পুলিশের তরফে, তেমনটাই জানানো হয়েছে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। হাসপাতালে ন্যায্য মূল্যের দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ, সেই ওষুধ খেয়ে অন্তঃসত্ত্বার গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগ। সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক হতে আসেন পানিহাটির বাসিন্দা অমিশা মাহাতো সিং। তাকে বেশ কয়েকটি ওষুধ লিখে দেন চিকিৎসকেরা। হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কেনে ওই মহিলার পরিবার। অভিযোগ, সেই ওষুধ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন অমিশা। এরপরেই চিকিৎসকেরা মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। প্রেসক্রিপশনে লেখা ওষুধ এবং দোকান থেকে দেওয়া ওষুধ আলাদা ছিল বলে সূত্রের খবর। ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। অভিযুক্ত দোকানদার, এজেন্সি এবং কর্মচারীর বিরুদ্ধে কামারহাটি থানায় অভিযোগ দায়ের পরিবারের। ফের সরকারি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ। এবারে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ। হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ করতেই জুনিয়র চিকিৎসকদেরকে হুমকি দেওয়ার অভিযোগ এক বিভাগীয় প্রধানের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও অভিযুক্ত চিকিৎসক এখনো বিভাগীয় প্রধানের চেয়ারেই রয়ে গিয়েছেন। অবিলম্বে তাকে পদ থেকে সরানোর দাবিতে এবারে অধ্যক্ষের ঘরের বাইরে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। ফের থ্রেট কালচারের অভিযোগ উঠল রাজ্যের এক মেডিকেল কলেজ হাসপাতালে। কাঠগড়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অভিজিৎ মণ্ডল। অবিলম্বে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে অধ্যক্ষ ও সুপারকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। অভিযোগ, বিভাগীয় প্রধানের অধীনে শয়ে শয়ে রোগী হাসপাতালে ভর্তি হলেও ওয়ার্ডে কোনো পরিষেবাই দেন না অভিজিৎ মণ্ডল। এমনকি জুনিয়র চিকিৎসকদেরও পরিষেবা দিতে বাধা দেন। স্বাস্থ্য ভবন ও ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে বিষয়টি লিখিতভাবে জানানোর পরই শুরু হয়ে যায় হুমকি। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, হুমকির পাশাপাশি তাদের বিভিন্নভাবে হেনস্থাও করেন অভিজিৎ মণ্ডল। আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস আমরা যেটা নিজে থেকে দিতে চাইছি বা ওনার কাছ থেকে যেটা আশা করেছিলাম সেই জিনিসটা আমরা একদমই পাচ্ছি না। আমরা ঠেট পাচ্ছি আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ফিউচার কীরকম হবে উনি সেটা ডিসাইড করবেন, এরকমটাই বলেছে। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ পেয়েই অবিলম্বে তদন্ত করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। হাসপাতাল সুপারের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত কমিটিও তৈরি হয়েছে। একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে, প্রিন্সিপাল স্যারের কাছেই চিঠিগুলো এসেছিল, উনি এনকোয়ারি কমিটি একটা ফর্ম করে দিয়েছেন। তো আমাদের এই কমিটির কাজকর্ম চলছে, তাতে যে হাসপাতালের যে সমস্ত বা সার্ভিস, পেশেন্ট সার্ভিসের ব্যাপারটা বিশেষ করে যে সমস্ত ল্যাকুনার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছিল, সেগুলো আমরা দেখছি এবং সেগুলো যাতে কারেক্টেড হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। জুনিয়র চিকিৎসকদের দাবি, বিভাগীয় প্রধান থাকার সুবাদে অভিযুক্ত চিকিৎসক তদন্ত কমিটিকেও প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে কমিটিকে সঠিক তথ্য দিতে পারছেন না জুনিয়র চিকিৎসকেরা। আগে থেকেই বলেছি যে এইচওডি থাকাকালীন ইনকোয়ারি করাটা ঠিক না। সেটার জন্য আমরা অনেকই ভয়ে ছিলাম, কোনো ইয়েও দিতে পারিনি, কেন কি এইরকম ইনকোয়ারি আগেও হয়েছে, যেটাতে ইনকোয়ারিতে যা যা বলা হয়েছে সেটা যে কমপ্লেন করেছে তার আগেনস্টে ইউজ করা হয়েছে।
এই তদন্ত যখন চলছে তখনও কিন্তু রীতিমতো নিজের পদে বহাল রয়েছেন অভিযুক্ত চিকিৎসক অভিজিৎ মণ্ডল। তাকে অবিলম্বে ওই পদ থেকে সরানোর দাবি যেমন তোলা হচ্ছে, তেমনই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ওঠা এই থ্রেট কালচার বন্ধেরও দাবি জানাচ্ছেন এই চেস্ট মেডিসিনের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা শিক্ষকদের মঞ্চ সহ 5টি সংগঠনের নবান্ন অভিযান। তার আগে আজ হাওড়া স্টেশনের VIP লঞ্চে আন্দোলনকারী এবং রেল পুলিশের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। যদিও কাল কোনোভাবেই নবান্ন অভিযান করা যাবে না, হাইকোর্টের রায়কে ঢাল করে স্পষ্ট জানিয়েছে হাওড়া পুলিশ। বেআইনি জমায়েত করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশ সুপারের। অভিযানকে ভণ্ডুল করার জন্য মমতা পুলিশ হাত ধুয়ে নেমেছে। তারা অবৈধভাবে গতকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। হাইকোর্ট কখনো মিছিলের উপর স্টে লাগাননি। মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না। রাজ্য পুলিশ, যার নাম এখন মমতা পুলিশ, তাদেরকেও বলবো সংযত হন। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন জেলে গেছে। আপনারা এমন কিছু করবেন না যাতে আগামী দিনে আপনাদেরও এই ধরনের বিপদ হয়। রেলের স্টেশন, হাওড়া স্টেশনের কর্তৃপক্ষ এবং RPF কে পরিষ্কার বলে গেলাম, কেন্দ্রীয় সরকারের কোনো প্রিমিসেসে দাঁড়িয়ে এই যোগ্য ন্যায্য দাবিতে যে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে হাওড়া পুলিশ কমিশনারেট বা মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা যেন কোনো আক্রমণ কোনোভাবে গায়ে জোয়ারি না করতে পারে। যদি হয় আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে আসব এবং আমি স্টেশন মাস্টার বা RPF এর সামনেই কিন্তু ধর্নায় বসবো। পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় কি করবেন তাদের ব্যাপার। এখানে তারা যাতে এসে অত্যাচার করতে না পারে এটা এনশিওর করতে হবে। হাওড়া স্টেশন থেকে মিউজিয়াম দিয়ে ফরশেপ রোড ধরে আমরা নবান্ন অভিমুখে আমাদের সেই রুট সেইভাবেই পুলিশের কাছে ইনফর্ম করা হয়েছে। কোনো ধরনের এই যে মংলা হাট বা কোনো ব্যবসায়ীদের কোনো ধরনের ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাধা সৃষ্টি করা কারোর উদ্দেশ্য নয় এবং সেই দিকে কর্মসূচির পরিকল্পনাও নেই। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আদেশনামায় যে কোর্টের রায় সেটাকে তারা ব্যবহার করছে, কিন্তু আমাদের রুট, আমাদের লক্ষ্য সেই রাস্তা নয়। অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়ে সরব সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে ধর্ষক ফ্রেন্ডলি সরকার বলে তীব্র আক্রমণ বরানগরের তৃণমূল বিধায়কের। 26-এ বিজেপির আসন সংখ্যা আরও কমবে বলে দাবি সায়ন্তিকার। যদি ধরো বরানগর ছেড়ে অন্য কোনো জায়গা থেকে তোমাকে দাঁড় করায় টিকিট দেয় দল, তাতে কি মনে হয় যে অসুবিধা হবে নাকি? এইটা তো বলার জায়গাটা আমি একেবারেই নই, কারণ প্রথমত তো ডিসিশনটা তো দলের হবে, কে কোথা থেকে দাঁড়াবে, কে দাঁড়াবে কিনা, কি আদৌ দাঁড়াবে না, সেইটা একান্তই দলের ডিসিশন। আমি এখনের কাজ করছি বরানগর কনস্টিটুয়েন্সিতে যে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সেই জিতবে। আমার কাছে তখন বিজেপির অফারও ছিল, ঠিক আছে, 21-এর সময় আমার মনে হচ্ছে নীতিগতভাবে আমি মমতা ব্যানার্জির সাথে আমি কাজ করতে চাই, সেই জন্য আমি পার্টি জয়েন করেছি। বাংলাতে বিজেপির অনেক বিধায়ক রয়েছেন, আরও কমে যাবে, অনেক নেই, মানে ওই 77 ছিল, এখন 65-তে ঠেকেছে। তো লোকসভা সিটও অনেক কমে গেছে। উত্তর বাংলা ভাগ করে দাও, জঙ্গলমহল ভাগ করে দাও, তারা ইনক্লুসিভ পলিটিক্সটা করে না, তারা ডিভাইড অ্যান্ড রুল করে। এটাও নিশ্চয়ই তো মানুষে দেখছে যে অপরাজিতা বিল আমরা বিধানসভায় পাস করেছিলাম মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে, তখন কিন্তু বিজেপির মতো যারা করছে মহিলা কুস্তিগীরদের, তাদেরকে আমরা ক্যাবিনেটে বসিয়ে রাখি না, বা যারা ধর্ষণ করছে তাদেরকে আমরা গলায় মালা পরিয়ে ড্যাং ড্যাং করে নিয়ে সেলিব্রেট করি না। ধর্ষণ করবে ফাঁসি হবে, ধর্ষক বেঁচে থাকারই তার মানে তার কোনো অধিকার নেই। যেটা আমরা অনুমোদনের জন্য সেন্ট্রালের কাছে পাঠিয়েছিলাম, মাননীয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু ইতিমধ্যেই তোমরা জানো যে সেটা ফেরত পাঠানো হয়েছে। আমরা তো জানি যে বিজেপির পোষে, তো ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এরা চাইবে না যে ধর্ষকদের ফাঁসি হোক, তো এরা হচ্ছে ধর্ষক ফ্রেন্ডলি সরকার, বিজেপি গভর্নমেন্ট।
তারা ধর্ষকদের একটা সম্মানের জায়গায়, মানে শহীদ বেদি হয়, ধর্ষক বেদি তারা আগামী দিনে করবে। অতীনদা অনেক সিনিয়র আমার থেকে। অতীনদা আমার একদম পাশেই তাদের কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক এবং আমার মানে অনেক পছন্দের একজন মানুষ। শান্তনুদাও আমার থেকে অনেক সিনিয়র, তিনি আমাদের দলের এমপি ছিলেন রাজ্যসভার। দেখো আমাদের তো একটা বড় পরিবার, তো আমাদের অনেক সময় খুঁটিনাটি তোমার সাথে তোমার পরিবারের কারো না কারো কোনো সময় মনোমালিন্য হতেই পারে। তো সেটা যদি আমি প্রকাশ করে আমার আরও দুজনকে আমি বললাম, তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেল। এটাই দেখবে নির্বাচন যখন আসবে তখন সবাই মিলে একসাথে কাজ করছে। নির্বাচনের এজেন্ডা সবসময় ডেভেলপমেন্ট হওয়া উচিত এবং আমাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা বছর ধরে কাজটাই আমাদের এজেন্ডা হবে। সেটাই আমরা বাড়ি বাড়ি নিয়ে যাব, যে তুমি সিপিএমকে সাপোর্ট করো না বিজেপিকে সাপোর্ট করো, আমরা দেখি না। তুমি আমার কনস্টিটিউয়েন্সি আছো মানে তুমি লক্ষ্মীর ভাণ্ডার যদি তুমি পাওয়ার আয়ত্তের মধ্যে থাকো তুমি পাবে। সে তুমি আগামী দিনে গিয়ে সিপিএম সেজে যাও, বিজেপিতে ভোটটা দাও, সেটাই তো করে সিপিএম ইউজুয়ালি। সেটা জেনেও কিন্তু আমরা তাদের বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তাদের স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছি, তাদেরকে সমস্ত প্রকল্প দিচ্ছি। এটাই আমাদের কাজ, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমরা বাড়ি বাড়ি নিয়ে যাব। শতাব্দী প্রাচীন ক্যালকাটা ক্লাবে নয়া ইতিহাস। 118 বছরের ইতিহাসে এই প্রথম মহিলা সভাপতি পেল ক্যালকাটা ক্লাব। সভাপতি নির্বাচিত হলেন কস্তুরী রাহা। মাত্র 2 দশক আগে ক্যালকাটা ক্লাব প্রথা ভেঙে মহিলাদের সদস্য পদ দেওয়া শুরু করেছিল। প্রাচীন প্রথাটা ভেঙেছিল প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর এক পদক্ষেপে। 2 দশক পর সেই ক্লাবে এবার এক মহিলাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল। বলা হয় জেন্টলম্যানস ক্লাব। ভদ্রলোকেদের সেই ক্লাব এক ভদ্র মহিলাকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে পেরিয়ে গেল 100 বছরেরও বেশি। প্রথমবার ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একজন মহিলা। ভোটে জিতে অনন্য নজির করলেন কস্তুরী রাহা। বেরিয়েছি, কিন্তু এটা ঐতিহাসিক মুহূর্ত। আপনি বুঝতেই পাচ্ছেন 117 বছরে যদি কোনো মহিলা না হয়ে থাকে এখানে, আর আগের পেছনের ইতিহাসটা তো আপনাকে বললাম, 13 সাল থেকে আমি রয়েছি কমিটিতে, তো মেমোরেবল, মানে একেবারে স্মরণীয় একটা দিন আমার জীবনে। শতাব্দী প্রাচীন এই প্রথা ভাঙার শুরুটা কিন্তু হয়েছিল 2 দশক আগে। তখন গোপাল কৃষ্ণ গান্ধী এ রাজ্যের রাজ্যপাল। আমন্ত্রণ জানানো হলে স্ত্রীকে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু তখন ক্যালকাটা ক্লাবের কোনো মহিলা সদস্য হতে পারতেন না। শুনে পত্রপাঠ নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন গোপাল কৃষ্ণ গান্ধী। গোপাল কৃষ্ণ গান্ধী ওকে যখন নিমন্ত্রণ করা হয়েছিল, হি ওয়াজ ইনভাইটেড এজ দ্য চিফ গেস্ট, তখন উনি চিন্তা করে বললেন যে ক্লাবে মহিলাদের মেম্বার করা না, সেই ক্লাবে আমি নিমন্ত্রণ রক্ষা করব না। আমি পার্সোনালি গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে খুবই কৃতজ্ঞ যে উনি এই জিনিসটা, এই প্রোটেস্টটা করলেন বলে এই জিনিসটা ভাঙল। গোপাল কৃষ্ণ গান্ধীর ধাক্কাই নতুন করে ভাবিয়েছিল ক্লাবের সদস্যদের। তখনই ঠিক হয় এবার থেকে সদস্য হতে পারবেন মহিলারাও। সেই পথ চলাই পূর্ণতা পেল 2 দশক পর 2025-এ এসে। পুরুষতান্ত্রিক প্রাচীর ভেঙে প্রথমবার কলকাতার অভিজাত ক্লাবের প্রেসিডেন্ট হলেন একজন মহিলা। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে শ্রাবন্তী ও সুচরিতার রিপোর্ট, TV9 বাংলা।